মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল শহীদ মৌলভীবাজার 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আমি সালাম জানিয়ে এবং ঈদুল আজহার ঈদ মোবারক জানিয়ে আমি 2024 এবং 2025 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী সংসদে যে বাজেট উপস্থাপন করেছেন, আমরা 30শে জুন এই বাজেট সংসদে পাশ করবো আশা করি। সেই বাজেটে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় চিফ হুইপকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি সংসদের নেতা এবং আমাদের মন্ত্রিপরিষদের সম্মানিত প্রধানমন্ত্রী, যিনি এই মন্ত্রিসভার আমাকে একজন সদস্য করেছেন। শুধু এই নয়, এর আগে চিফ হুইপও করেছেন, পার্লামেন্টের বিরোধী দলের চিফ হুইপও করেছেন, হুইপ হিসাবেও আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই কারণে আমি দুই দিকেই কাজ করার সুযোগ পেয়েছি, পার্লামেন্টারি প্র্যাকটিসও করেছি এবং মন্ত্রিসভায় এখন সুযোগ পেয়েছি কাজ করার। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞ আছি আমাদের মাননীয় সকল সংসদ সদস্যকে, সবসময় তারা আমাকে অত্যন্ত আদর ভরা, স্নেহ ভরা মন নিয়ে আমার সাথে মত বিনিময় করেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহধর্মিণী বেগম ফজলুল্লাহ মুজিব সহ 1975 সালের 15ই আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার, সপরিবারের বাইরে যারা, এবং পরবর্তী পর্যায়ে জেলের অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড পৃথিবীতে খুব হয়েছে কটা জানি না, তবে এর চেয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ড আর কিছু হতে পারে না। সেই হিসাবে যদিও এদের বিচার হয়েছে, শাস্তি পেয়েছেন, ফাঁসি হয়েছে, তারপরেও মনে করি যে এদের আরও কী শাস্তি হতে পারে সেটাও চিন্তা করা আমাদের প্রয়োজন। আমরা প্রত্যেক বছর সংসদে আর্থিক একটা বিবৃতি, যাকে ইংরেজিতে আমরা বলি ফিসক্যাল স্টেটমেন্ট, আমাদের সংবিধানের আর্টিকেল 87 এই কথাটা মাননীয় স্পিকার আপনি ভালো করে জানেন এবং আপনিও পরামর্শ দেন। এই ফিসক্যাল স্টেটমেন্ট করার অর্থ হচ্ছে আমরা কি আয় করবো একটা বছরে, এস্টিমেটেড ইনকাম অ্যান্ড এস্টিমেটেড এক্সপেন্ডিচার, এই তথ্যটা কিন্তু বাজেটের মাধ্যমে সংসদে উপস্থাপন করা হয় এবং 30শে জুন এর আগে আমরা অর্থ বিল পাশ করি, 30শে জুন আমরা অ্যাপ্রোপ্রিয়েশন পাশ করে বাজেট পাশ করি। সেই কারণে এই বাজেট একটা বড় ইনস্ট্রুমেন্ট, আর্থিক ইনস্ট্রুমেন্ট, এটা সংসদের লেজিসলেটিভ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশন। সেই হিসাবে এই বাজেট অধিবেশন চলছে এবং আমাদের মাননীয় সদস্যরা সবাই এখানে বক্তব্য দিবেন এবং আমি আজকে সুযোগ পেয়েছি। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেহেতু কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষকে, প্রায় 46% মানুষ কৃষিতে কিন্তু নিয়োজিত আছেন, এবং আমরা যদি একটু চিন্তা করি তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রগতি আরও গতিশীল রাখার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী যে এই মহান জাতীয় সংসদের টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 2024-25 অর্থ বছরের এই বাজেট দিয়েছেন 7,97,000 কোটি টাকার বাজেট, যা 2023-24 অর্থ সংসদীয় বাজেটে 7,14,418 কোটি টাকার চেয়ে প্রায় 11% বেশি। 2024 সালের 7ই জানুয়ারি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আবারও গঠন করেন এবং সেই সরকারে আমিও একজন সদস্য হিসাবে সুযোগ পেয়েছি। আমরা মনে করি এদেশের কৃষকের যদি অধিকারকে সত্যিকার অর্থে আমরা প্রতিষ্ঠা করি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে উল্লেখ করেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যেই আমরা কাজ করছি। আমি গতকালকেও রংপুরে ছিলাম, মিঠাপুকুরে, সেখানে আমরা গিয়েছিলাম আমাদের আম চাষিদের উৎসাহ দেওয়ার জন্য, এবং জিআই পণ্য হিসাবে হাড়িভাঙ্গা আমকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বীকৃতি দিয়েছেন সেটাও কিন্তু এটা আমাদের বড় একটা লক্ষ্য অর্জিত হয়েছে। এই কারণেই আজকে মোট আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা, আর ঘাটতি আছে 2,56,000 কোটি টাকা। ঘাটতি বাজেট আমরা সকলেই মনে করি যে এটা সম্ভবত বোধহয় বাজেটের একটা খারাপ দিক, কিন্তু ডেভেলপমেন্টের জন্য ঘাটতি বাজেটের প্রয়োজন হয়, কারণ টাকা পাওয়ার জন্য তো আমরা কোথাও না কোথাও আমরা টাকা চাইতে হবে, সেটা আভ্যন্তরীণভাবে হইতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হইতে পারে, সেটা IMF হইতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হইতে পারে। এই সমস্ত জায়গা থেকে আমরা ঘাটতি বাজেট পূরণের জন্য আমরা আর্থিক সহযোগিতা পেয়ে থাকি। তো এইবার আমাদের যে ঘাটতি জিডিপি 4.5%, 2023-24 সংশোধিত বাজেটে ঘাটতি 4.7%, সব জায়গায় কিন্তু একটা ঘাটতি থাকে। ঘাটতি দিয়েই আমরা
ভবিষ্যৎ পরিকল্পনা যাতে বাস্তবায়ন করে তার জন্য এগিয়ে যেতে হয় এবং পরিকল্পনা প্রণয়নের কাজে হাত দিতে হয়। আমাদের এই বাজারে যে গুরুত্বপূর্ণ যে খাতগুলো আছে, প্রাথমিক ও গণশিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা খাত, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল নীতি গ্রামকে শহরের উন্নতি, এই প্রত্যয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বাজেট বরাদ্দ যেটা দেওয়া হয়েছে, এটা অনেক টাকার বাজেট দেওয়া হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্য সরবরাহ ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিবেচনা করে যোগাযোগ কাটানো, সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিশু কল্যাণ নিমিত্তে এই অর্থ বছরে বাজেটে বেশ টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, কৃষিখাতে বরাদ্দ, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কৃষিখাতের প্রস্তাবিত বাজেট সম্পর্কে কিছু বলা আমি মনে করি প্রয়োজন আছে। কৃষিখাত আমাদের অর্থনীতির একটি অন্যতম বড় খাত। এই খাতের গুরুত্বগুলি করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে চলবে না, আমাদের নিজেদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে উৎপাদন করতে হবে, কৃষকদেরকে বাঁচাতে হবে, উৎপাদন বাড়াতে হবে, তা না হলে বাংলাকে বাঁচাতে পারবো না। আমি স্মরণ করি 1972 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমার নির্বাচন এলাকা কমলগঞ্জ উপজেলায় তিনি গিয়েছিলেন, কৃষি একটি প্রকল্প উদ্বোধন করতে গেছিলেন এবং সেখানে তার কারণে এবার আমরা কৃষি বেশ প্রকল্প সেখানে আমরা নিয়েছি, যেহেতু জাতির পিতা সেখানে গিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও আমার নির্বাচনী এলাকায় এই কমলগঞ্জ উপজেলায় 3 বার পর্যন্ত গিয়েছেন। সেই হিসাবে আমরা এগুলোকে মাথায় রেখেই আমরা কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা 2024 সালের আমাদের নির্বাচনী ইশতেহারে 11টি বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার প্রথমটি দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং চতুর্থটি লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াকরণে বিনিয়োগ বৃদ্ধি। এইবার যান্ত্রিকীকরণের কারণে আমরা প্রচুর হারভেস্টার মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি দেওয়ার কারণে কৃষকরা বুড়োতে 1 চটাক ধানও কিন্তু প্রকৃতির কারণে বা সাইক্লোন বা খরা বৃষ্টির কারণে নষ্ট হয় নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এবার আমরা বুড়ো ফসল গড়ে তুলতে সক্ষম হয়েছি, তার একটি অবদান হচ্ছে আমাদের যান্ত্রিকীকরণ পদ্ধতি। এইভাবে আমরা আমাদের দেশের মানুষের, বিশেষ করে কৃষকদের আমরা সাহায্য করে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্রত্যেকটা কৃষক যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং তারা যেন যে একবার সার পাইলাম তা আবার আমরা মেশিন পাইলাম না, আবার একবার মেশিন পাইলাম তো সার পাইলাম না। এখন অর্ধেক ভর্তুকি মূল্যে সার দেওয়া হচ্ছে প্রত্যেক কৃষককে এবং যারা যখন যেখানে সার পাচ্ছে সারের ডিলারদের ব্যাপারেও মাননীয় সংসদ যখনই সুপারিশ করেন যে কোনো ব্যক্তিকে সার ব্যবসা করার জন্য ডিলার নিয়োগ করা যায়। এটা আমরা বলে দিয়েছি যে মাননীয় সংসদ সদস্যরা যাদেরকে মনোনয়ন দিবেন বা সুপারিশ করবেন তাদেরকে কিন্তু সারের ডিলারশিপ দিতে হবে, কারণ একজন মাননীয় সংসদ বুঝতে পারেন যে এই এলাকায় কাকে দিয়ে এটা করলে সে লুকোচুরি করবে না বা আত্মসাৎ করবে না। তো সেই কারণে আমি আমার কথা আর বাড়াইতে চাই না। আমি অবশ্যই এক নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার মনোনয়ন দিয়েছেন। এ পর্যন্ত আমি 7-7 এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, জয়লাভ করেছি এবং সবসময় বিপুল ভোটের মাধ্যমেও আমার নির্বাচন করার সুযোগ হয়েছে, জয়লাভ করার সুযোগ হয়েছে। আমি টাকার বিরুদ্ধে লড়াই করেছি, চোরা কারবারের বিরুদ্ধে লড়াই করেছি, জয়লাভ করেছি দেশের মানুষের ভালোবাসার কারণে। আমার এলাকায় 4 শিল্প সমৃদ্ধ, সেই এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বাগানে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছেন। এমনকি এখন নতুন করে একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সারা সিলেট বিভাগে একটা বিদ্যালয় দিয়েছেন, সেটা আমার নির্বাচনী এলাকায় দিয়েছেন, তাও আবার চা বাগানে। সেই চা বাগানে 7 তলা ভবন নির্মাণ হচ্ছে, দেখে মানুষ এমনিতেই তারা অভিভূত হয়েছে, বলছে যে এত বড় স্কুল হচ্ছে আমাদের এলাকায়। এখানে যারা মেধাবী ছাত্র তারাই লেখাপড়া করবে এবং সব কিছুই তাদের নাগালে থাকার জন্য সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমি এই পর্যন্ত এতদিন নির্বাচিত হওয়ার কারণে আমার নির্বাচনী এলাকায় খুব যেটা বড় সমস্যা আছে এটা মনে করেন, তবে দোলাই নদী এই কয়েকদিন আগে আমাদের মাননীয় সদস্য নাহিদ ভাই যেটা বলেছেন, নুরুল ইসলাম নাহিদ সাহেব যেটা বলেছেন, আমিও আক্রান্ত বন্যায়। আমার নিজের ইউনিয়ন প্রায় 80% এলাকা পানিতে নিমজ্জিত। আমি নিজে গিয়েছি, আমার পরিবারের সব গিয়েছেন, আমরা দেখেছি, মানুষকে সাহায্য দিচ্ছি এবং আজকেও একটু আগেও আমি আমাদের সরকারি কর্মে আলাপ করেছি। আমাদের প্রত্যেককে খাওয়ার প্যাকেট দেওয়া হচ্ছে, যাদের বাড়িতে পানি উঠছে, বাড়ি যেতে পারতেছে না, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের দাবি বলতে এটা আমি সরকার থেকে দাবি করার বিষয় না, তবে আমাদের মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ করা খুবই জরুরি। এমনকি এখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি জানেন যে 189 একর ভূমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার নির্বাচনী এলাকায় কমলগঞ্জে আছে, অত্যন্ত সুন্দর নান্দনিক এলাকা। সেখানে যদি একটা মেডিকেল করার যদি ব্যবস্থা নেন, সেটা মৌলভীবাজার জেলার মৌলভীবাজার মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করেন, আমি মনে করি এটা
সরকারের পক্ষ ভালো হবে এবং দেশবাসীর চিকিৎসার জন্য সুযোগ সুবিধা আরো বাড়বে। আমরা আমার পিছনে রেলমন্ত্রী মহোদয় বসেন, 2 মিনিট। আমরা সিলেট অঞ্চলে রেলের যে ক্রাইসিস টিকেটের গাড়ির যে ক্রাইসিস, আমি আশা করব নতুন করে গাড়ি আনা হচ্ছে, কোচ আনা হচ্ছে, 200-250 কোচ আসবে, একটা ভালো ট্রেন ইন্টারসিটি যেটা খুব কম রাস্তায় থামবে, ঢাকা টু সিলেট যাবে, তাতে সিলেটের সাথে যেমন আমাদের হযরত শাহজালালের পুণ্যভূমি রয়েছে, সেখানে মাজার আছে, জিয়ারত করতে মানুষ যায় এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। সেই হিসাবে আমরা অনেক মানুষ কিন্তু সেখান থেকে লন্ডন বা আমেরিকা অন্য বিভিন্ন দেশে যাতায়াত করেন। আমরা আমাদের নির্বাচনী এলাকায় যে সমস্ত সংস্কার হয়েছে, আমরা আমাদের এখানে সরকারি কলেজ দুটি হয়েছে এবং চা বাগানের সরকারি বিদ্যালয় যেগুলো চালু হয়েছে সেগুলো আরও শক্তিশালী করতে হবে। চা বাগানের স্বাস্থ্যসেবা আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আপনার মাধ্যমে করতেছি। এখানে আমাদের অত্যন্ত পুষ্টিহীনতার অভাব, মানে পুষ্টিহীনতার কারণেই আমাদের মনে হয় যে চা শ্রমিকের সন্তানরা খুবই লিন সিন যাকে বলে, এগুলোর থেকে বেরিয়ে আসতে হলে সে চিকিৎসা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমার দাবি ঠিক না, এই এখন বন্যা যেটা হচ্ছে দোলাই নদীর যে পানি বাইরে গেছে, নদী ভাঙন হয়েছে, আমি নিজে গিয়েছিলাম, বেশ এলাকা ঘুরেছি। এই দোলাই নদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে বাঁধ নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, সেটা হয়েছে, কিন্তু নদী ভাঙবে এটাই বাস্তবতা। আমরা পানি সম্পদ মন্ত্রী এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে, আমরা নদীকে যদি আর একটু খনন করে বাঁক কাটিয়ে দেওয়া হয় তাহলে পানির স্রোত সরাসরি চলে যাবে এবং নদী ভাঙ্গন কমে যাবে। এখন অনেকটা কমেছে, কিছু করাতে প্রায় 40 কিলোমিটার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে সেটা কি বলে স্মার্ট করে দেওয়া হয়েছে, স্মার্ট বাংলাদেশের মতন, যেটা নদীও যাতে স্মার্ট হয়। আমি আর কথা বাড়াবো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপকল্প 2041 ডেল্টা প্ল্যান এসডিজির মতো যে সকল নীতি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে 2041 সালের আগেই বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক, সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।